where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। মালদা জেলা প্রশাসন এবং জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে গত বছরের মতন এই বছরও টেলি ক্লাস বা অনলাইন ক্লাসের প্রোগ্রাম কিন্তু চলছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর ভূগোল বিষয় সংযুক্ত হয়েছে। আজ একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোল নিয়ে আমি আলোচনা করব। আমি দিব্যেন্দু দাশগুপ্ত, মালদার মহেশমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের ভূগোল বিষয়ের শিক্ষক। আজকে আমাদের আলোচনায় দুটি অংশ থাকবে। প্রথম অংশে আমরা আলোচনা করব ভূমিকম্প বা আর্থকোয়েক নিয়ে, এবং পরবর্তী অংশে নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সুনামি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা চলে যাই। প্রথম অংশ আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করব। চলো আমরা স্লাইডের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে আজকে আমরা কোন অংশ পড়বো সেটা একটা আমরা বললাম যে আমরা আজকে যে অংশটা পড়বো সেটা হলো, আজকের বিষয় আমাদের দুটো রয়েছে। একটা প্রথম অংশে আমাদের আলোচনার বিষয় রয়েছে হলো ভূমিকম্প, এবং পরবর্তী অংশে আমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটি রয়েছে হলো সুনামি। এই দুটো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা চলবে। প্রথম অংশে প্রথমে আমরা আসি, ভূমিকম্প কাকে বলে। প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে কোনো ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো কারণে যদি কম্পন হয়ে থাকে, কম্পন হলে যদি ক্ষণিকের জন্য ভূত্বক কেঁপে ওঠে, মাঝে মধ্যেই তোমরা দেখেছো যে হঠাৎ করে কেঁপে উঠলো মাটিটা, আমরা ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচাই। সেই ভূমিকম্প ব্যাপারটা কি, যে ভূ অভ্যন্তর থেকে একটি কম্পন তৈরি হলো, হঠাৎ একটা কম্পন ক্ষণিকের জন্য সমস্ত ভূত্বকে অবস্থিত, দেখো ভূপৃষ্ঠে অবস্থিত গাছ বাড়ি সম্পূর্ণকে আন্দোলিত করে দেয় কিছুক্ষণের জন্য, তাকে বলা হয়ে থাকে ভূমিকম্প বা আর্থকোয়েক বলা হয়ে থাকে। ডক্টর আর.এন. টিক্কা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা ভূমিকম্প সম্বন্ধে বলেছেন। তিনি বলছেন, আর্থকোয়েকস আর ট্রেমরস which are produced by the passage of vibratory wave through to rocks of the earth। অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে যে ট্রেমর অর্থাৎ যে কম্পনটা তৈরি হয়ে থাকে, সে কম্পনটা একটা ভাইব্রেশন তৈরি করে থাকে। শিলার মধ্যে কিন্তু একটা ভাইব্রেশন তৈরি করে থাকে, এবং শিলার মধ্যে ভাইব্রেশন করার ফলে সম্পূর্ণ কিন্তু কম্পন ঘটে থাকে। এই জন্য ডক্টর আর.এন. টিক্কা ভূমিকম্পের সংজ্ঞায় কি বললেন আমরা বললাম। তাহলে ভূমিকম্প আমরা তো প্রথমেই দেখলাম যে ভূ অভ্যন্তর থেকে একটা কম্পন তৈরি হবে, এবং এই কম্পনটা কি হবে, ক্ষণস্থায়ী হবে। সেই জন্য ভূমিকম্পের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম বৈশিষ্ট্য এটি ক্ষণস্থায়ী, মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। উপকেন্দ্র অপেক্ষা এর আশেপাশের অঞ্চল ভূপৃষ্ঠে অনেক বেশি এর দ্বারা প্রভাবিত হয়। অধিকাংশ ভূমিকম্প ভূত্বকের নিচে 32 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। পৃথিবীর এক প্রান্তে সৃষ্ট ভূকম্পন তরঙ্গমালা পৃথিবীর অপর প্রান্তে পৌঁছায়। এখন যে শব্দটা আসছে, যে উপকেন্দ্র বা এপিসেন্টার, কেন্দ্র মানে যেখান থেকে ভূমিকম্প উৎপত্তি হচ্ছে, কেন্দ্রের ঠিক উল্লম্ব অবস্থানে অবস্থান করে থাকে এপিসেন্টার বা উপকেন্দ্র 16 কিলোমিটারের মধ্যে। এখানে কিন্তু প্রথম কম্পনটা হিট করে বা আঘাত করে, এটাও কিন্তু আমরা আলোচনার মধ্যে দেখব। তারপর দেখো, আমরা যেটা বলছিলাম যে যে জায়গা থেকে উৎপন্ন হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে কেন্দ্র বা ফোকাস বলা হয়ে থাকে, ভূমিকম্পের যে জায়গা থেকে। আর ঠিক কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব অবস্থিত যে স্থানটা রয়েছে
এটাকে বলা হচ্ছে এপি সেন্টার। দেখো এই জায়গাটাকে বলা হচ্ছে উপকেন্দ্র বলা হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে কেন্দ্র অবস্থান করবে, তবে 700 কিলোমিটার গভীরেও ভূমিকম্প কিন্তু সৃষ্টি হতে পারে, কারণ পৃথিবীর অভ্যন্তরে অনেক গভীরেও কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়। এবার দেখো, তাহলে আমরা যেটা বলছিলাম যে যেখানে কেন্দ্র তার ঠিক উল্লম্ব অবস্থিত যে স্থানটা, এইখানে কম্পনটা চারদিকে তরঙ্গের মতন ছড়াবে, কিন্তু যে অংশটা একদম উল্লম্বভাবে অবস্থান করছে এটাকে বলা হয় থাকে এপিসেন্টার বা উপকেন্দ্র বলা হয়। অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে বলা হয়ে থাকে উপকেন্দ্র বা এপিসেন্টার। উপকেন্দ্রে কম্পনের তীব্রতা হলো সব থেকে বেশি। উপকেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে ততই কিন্তু কম্পনের তীব্রতা কমতে থাকবে। উপকেন্দ্রের নিকটবর্তী অঞ্চলকে বলে প্লাইস্টোসিসমিক অঞ্চল। দেখো, যেখান থেকে এই তরঙ্গগুলো চারদিকে থাকবে এবং সবচেয়ে বেশি তরঙ্গটা অনুভব করবে উপকেন্দ্র অঞ্চলে। উপকেন্দ্র থেকে যত দূরে যাবে, যত দূরবর্তী অঞ্চল, সেখানে তরঙ্গ কিন্তু আসতে প্রভাব পড়তে পারে, কিন্তু সেখানে কি হবে, যে প্রভাবটা, তরঙ্গের প্রভাবটা ততটা পড়বে না। এবার চট করে খাতাতে তোমরা লিখে নাও যে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যে পার্থক্য কি। ভূ অভ্যন্তরের শিলামণ্ডলে ভূত্বকে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র অবস্থিত, আর ভূমিকম্পের ঠিক কেন্দ্রের ঠিক উপরে অবস্থিত ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রে যখন শিলার স্খলন ঘটে, অর্থাৎ একটা শিলা আরেকটা শিলার উপর উঠে যায় বা নেমে যায়, তখন কিন্তু শক্তি নির্গত হতে পারে। উপকেন্দ্র থেকে কিন্তু কোনো রকম শক্তি কোনোভাবেই নির্গত হয় না। কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ প্রভৃতি একে একে আসে, কিন্তু উপকেন্দ্রে ধাক্কা মারে, সেখানে কিন্তু কোনো রকম তরঙ্গ উপলব্ধি হয় না। এবং তরঙ্গের দিক, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে তরঙ্গগুলি উল্লম্বভাবে এগিয়ে যায়। উপকেন্দ্রের চারদিকে তরঙ্গগুলি অনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে। তবে ভূ অভ্যন্তরে যেহেতু তরঙ্গটা সৃষ্টি হয়, সেজন্য প্রভাবটা কিন্তু ওখানে লক্ষ্য করা যায় না। উপকেন্দ্রে কিন্তু ধ্বংসাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে সর্বাপেক্ষা দূরবর্তী যে স্থান, সেই দূরবর্তী স্থানকে বলা ভূমিকম্পের প্রতিপাদ উপকেন্দ্র বা অ্যান্টি এপিসেন্টার। অর্থাৎ যে স্থান থেকে তৈরি হলো সেটা কেন্দ্র, কেন্দ্রের ঠিক উল্লম্ব স্থানকে বলা হয় উপকেন্দ্র, উপকেন্দ্র থেকে সর্বাপেক্ষা দূরবর্তী স্থানকে বলা হয় ভূমিকম্পের প্রতিপাদক উপকেন্দ্র। এবার দেখো, ভূমিকম্প তরঙ্গকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি? মোট দুটো ভাগে ভাগ করছি। একটা হলো দেহ তরঙ্গ, একটা হলো পৃষ্ঠ তরঙ্গ। দেহ তরঙ্গকে দু ভাগে ভাগ করা যায়, একটা প্রাথমিক বা পি তরঙ্গ, আর একটা গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ দু ভাগে, একটা রেলে তরঙ্গ এবং অপরটি লাভ তরঙ্গ। এবার দেখো, যে আমাদের যে ভূকম্পীয় তরঙ্গগুলো ছিল, যে সকল ভূকম্পীয় তরঙ্গ ভূগর্ভের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত ভূপৃষ্ঠে পৌঁছায়, তাদেরকে বলা হয় দেহ তরঙ্গ বা সারফেস ওয়েভ। অর্থাৎ বিভিন্ন যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করছি, এটা পরীক্ষাতে 2 এর জন্য অনেকবার এসেছে, সেটা ভূমিকম্প ছায়া অঞ্চল বা আর্থকুয়েক শ্যাডো জোন বা সিসমিক শ্যাডো জোন। ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত কোনো যদি সরল রেখা আমরা অঙ্কন করি, তাহলে 105 ডিগ্রি কৌণিক দূরত্বে এস তরঙ্গ এবং 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ কিন্তু কখনোই পৌঁছবে না। ভূমিকম্পের কেন্দ্রের বিপরীতে অবস্থিত এরকম 2 রকম তরঙ্গবিহীন অঞ্চলকে সাধারণত আমরা বলি ভূকম্প ছায়া বলয় বা সিসমিক শ্যাডো জোন আমরা সাধারণত বলে থাকি। এবার দেখো, ভূগর্ভের যে তরল পদার্থের ঘনত্বের পার্থক্য থাকে, আমরা জানি যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল, সেই পদার্থগুলোর অবস্থানে কিন্তু ঘনত্বের পার্থক্য রয়েছে। সেই জন্য পি তরঙ্গ সেখানে প্রতিসরণ ঘটে এবং তরল পদার্থে এস তরঙ্গ প্রবেশ করা মাত্র তা বিনষ্ট হয়ে যায়। এই ছায়া বলয়ের সৃষ্টি হয়েছে। কারণ কি বলছে দেখো, যে পি তরঙ্গ কিন্তু এক জায়গায় প্রতিসরণ হচ্ছে এবং তরলের মধ্যে দিয়ে এস তরঙ্গ যায় না, এবং এস তরঙ্গ যেই প্রবেশ করে তা বিনষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু একটা তরঙ্গবিহীন অঞ্চল তৈরি হচ্ছে, এটাকে সিসমিক শ্যাডো জোন বলছে। এই বলয়ের রৈখিক দূরত্ব উপকেন্দ্রের সাপেক্ষে 11,540 কিমি থেকে 15,940 কিলোমিটারের মধ্যে কিন্তু হয়ে থাকে। পি তরঙ্গ, এটা দেখো সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন তরঙ্গ। এই তরঙ্গ প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায় বলে একে বলে প্রাথমিক তরঙ্গ। এই তরঙ্গের অভিমুখ যেদিকে থাকে বস্তু কণাগুলো ঠিক সেই দিকেই ধাবিত হবে, সেই জন্য এটাকে বলে ধাক্কা তরঙ্গ বা পুশ ওয়েভ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তরঙ্গ। দেখো, কঠিন, তরল, গ্যাসীয় সকল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। অর্থাৎ পি তরঙ্গ এমন এক ধরনের তরঙ্গ যে সকল মাধ্যম দিয়ে যেতে পারে। কেবলমাত্র এই তরঙ্গ কেন্দ্রমণ্ডলেই চলাচল করতে পারে,
সমধর্মী শিলাস্তরের মধ্য দিয়ে এই তরঙ্গ সরলরেখা দিয়ে চলে, কিন্তু বিষমধর্মী স্তরের মধ্য দিয়ে বক্রাকারে চলে। এর গতিবেগ 6 কিলোমিটার প্রতি সেকেন্ডে। তোমরা তথ্যটা লিখে নাও। এরপর আসছে সেকেন্ডারি ওয়েভ বা এস তরঙ্গ। একে ঝাঁকুনি তরঙ্গ বলে, কখনো গৌণ তরঙ্গ বলে, কখনো অনুপস্থ তরঙ্গ বলে। কারণ পি তরঙ্গ আসার পরপরই কিন্তু এই তরঙ্গ এসে পৌঁছায়, সেই জন্য এটাকে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ বলে। এই তরঙ্গ যেই দিকে প্রবাহিত হয়, বস্তু কণাগুলো কিন্তু তার সমকোণে বা লম্ব বরাবর কাঁপতে থাকে। এই তরঙ্গ আলোক তরঙ্গের ন্যায় কিন্তু চলাচল করে। তরল মাধ্যমে অগ্রসর হতে পারে না বলে পৃথিবীর অভ্যন্তরে বেশি দূর কিন্তু এই তরঙ্গ যেতে পারে না। এর গতিবেগ 3.5 কিলোমিটার পার সেকেন্ড। কেবলমাত্র কঠিন মাধ্যম দিয়ে যেতে পারে, মনে রাখবে। এল তরঙ্গ সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ। এই তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। এটি পার্শ্ব তরঙ্গ নামেও পরিচিত। কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে এই তরঙ্গ যেতে পারে। ভূপৃষ্ঠের অনুভূমিক প্রকম্পন ঘটে এবং সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প। অর্থাৎ দেখতে পেলে যে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ এরা এক একটা বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রত্যেকটা তরঙ্গই কিন্তু ওরা একে অপরের সঙ্গে মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করে। প্রত্যেকে কিন্তু কোনোটা কঠিন মাধ্যমে যায়, কোনোটা তরল মাধ্যমে যেতে পারে না। এইভাবে বৈশিষ্ট্য বজায় রেখেছে। এবার চট করে দেখো ভূমিকম্পের কারণগুলো কি কি। খাতা লিখে নাও। ভূগাঠনিক কারণ: সঞ্চরণশীল পাতসমূহের অবস্থান, ভূ আন্দোলনের প্রভাব, ভূত্বকের তাপ বিকিরণ, অগ্নুৎপাত এবং ভূগর্ভস্থ চাপ বৃদ্ধি। এইগুলো হলো এর কারণ। এবং কিছু অপ্রাকৃতিক কারণও রয়েছে, যেমন পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ হয়, নদীতে কৃত্রিম বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়, ডিনামাইটের বিস্ফোরণ করা হয়, অবৈজ্ঞানিকভাবে গাছ কেটে ফেলা হয়, রাস্তাঘাট নির্মাণ করা হয়, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই ভূমিকম্প তৈরি হতে পারে। দেখো এই যে ভালো করে তোমরা দেখো যে কি হয় ঘটনাটা, যে ডিনামাইটের বিস্ফোরণ হয়। ডিনামাইটের বিস্ফোরণ যদি হয় তাহলে কিন্তু এইভাবে সমগ্র শিলাখণ্ডগুলো কিন্তু নড়ে যেতে পারে এবং সমগ্র ভূত্বকের উপরে কম্পন তৈরি হতে পারে। এভাবে ভূমিকম্পের জন্ম হতে পারে। এবার আমরা যেটা বলছিলাম যে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ মধ্যে হলো পাতের সঞ্চরণশীল। আমরা বোর্ডেও আমরা দেখিয়েছি যে দুটো অংশ আমরা দেখেছিলাম, যে অভিসারী পাত এবং প্রতিসারী পাতের কথা আমরা আলোচনা করেছি। যখন দুটো পাত একে অপরের সঙ্গে পরস্পরের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ তলায় ম্যাগমা রয়েছে, এই ম্যাগমার মধ্যে দিয়ে তাপীয় পরিচলন স্রোতের প্রভাবে যখন দুটো পাত একে অপরের দিকে অভিমুখে এগিয়ে যাবে তাকে অভিসারী পাত বলে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে হালকা পাত্র উপরে উঠে যায় এবং ভেতরে ভারী পাতটি ঢুকে যায়, এবং তার ফলে কি হয়, ভেতরে ভাতটি ঢুকে গেলে পরস্পর ঘর্ষণের ফলে তার কিছুটা বিনাশ ঘটবে এবং ভূমিকম্পের সৃষ্টি হবে এবং ভূত্বকে চ্যুতি বা ফাটলেরও কিন্তু জন্ম হবে। দেখে নাও এই যে কনভার্জিং প্লেট বাউন্ডারি বা যেটা আমরা বলছিলাম অভিসারী পাত বলছিলাম, সেই অভিসারী পাতের দেখো 3 ধরনের হতে পারে। একটা ওশিয়ানিক, আমরা একবার দেখে নিই জিনিসটা। দেখো যে 3 ধরনের হতে পারে। একটা হলো ওশিয়ানিক বা কন্টিনেন্টাল একটা হয়, ওশিয়ানিক বা কন্টিনেন্টাল একটা হবে। একটা ওশিয়ানিক হবে, মহাসাগরীয় পাত হবে, আর একটা হবে কন্টিনেন্টাল মহাদেশীয়। এই 3 ধরনের পাত হবে। এই যে দেখো যে কিভাবে চলন হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এটাকে একটা ঢালু অংশ নেমে গেছে এবং হালকা অংশটা উপরে উঠে গেছে, এভাবে কিন্তু পাত। দেখো ওশিয়ানিক লিথোস্ফিয়ার যখন ধাক্কা লাগছে, যখন দেখো এই অংশটা নেমে যাচ্ছে এবং একটা পাত আরেকটা পাতের দিকে এগোনোর ফলে একটা পাত উপরের অংশ উঠে যাচ্ছে এবং অপর অংশ নেমে যাচ্ছে, এভাবে কিন্তু পাতের সঞ্চালন হয়। প্রতিসারী পাতের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ দুটো পাত কিন্তু একে অপরের থেকে বিকশিত হবে, অর্থাৎ সরে যাবে। সেই জন্য এই প্রতিসারী পাতের ক্ষেত্রে কিন্তু দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যাবে এবং তার ফলে কি হবে, সামুদ্রিক পাত দুটো পাত পরস্পর থেকে সরে যাওয়ার ফলে তলদেশ থেকে কি হবে, তলদেশ থেকে হলো ম্যাগমার উদ্গীরণ শুরু হবে এবং মহাসাগরের তলদেশে এক ধরনের সামুদ্রিক শৈলশিলা তৈরি হবে। সেই জন্য এই ধরনের পাত সীমানাকে কিন্তু বলা হয়ে থাকে গঠনাত্মক পাত সীমান্ত। দেখো ভালো করে এই যে আমরা যদি দেখতে পারি, দেখো এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং এই যে ওশিয়ানিক ক্রাস্ট, এই যে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, এই দুটো পাতের মধ্যে পরস্পর সরে যাচ্ছে এবং তলা থেকে দেখো এই যে ম্যাগমার উদ্গীরণ হচ্ছে। আস্তে আস্তে দেখো ম্যাগমার উদ্গীরণ হচ্ছে, কারণ দুটো পাত পরস্পর থেকে সরে গেছে এবং সেখান থেকে ম্যাগমার উদ্গীরণ হচ্ছে এবং মহাসামুদ্রিক শৈলশিরা কিন্তু ধীরে ধীরে দেখো দুটো সরে যাচ্ছে এবং তার জায়গায় কিন্তু এই ম্যাগমার সঞ্চয় হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা করছি এবং সরে যাচ্ছে এবং সেই অংশে দেখো এই দুটো পাত যখন পরস্পর সরে যাওয়ার ফলে এখানে কিন্তু
মহাসাগরীয় ভূত্বক কিন্তু গঠন হয়েছে। দেখো 2500 মিটার ডিপ তৈরি হয়েছে, তার ভিতর থেকে এই ম্যাগমাটা আসছে। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও। তোমরা দেখো, এই দেখো মিড ওশিয়ানিক মধ্য সামুদ্রিক শৈলশিরা, মিড ওশিয়ানিক রিজ বা MOR কিন্তু তৈরি হয় এইভাবে। মহাসাগরের বুকে কিন্তু ধীরে 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 কিন্তু এই পাতগুলো সরে যায় এবং দেখো আস্তে আস্তে একটা সামুদ্রিক ভূত্বকীয় গঠন কিন্তু আমরা লক্ষ্য করলাম। দেখো ধীরে ধীরে কিভাবে তৈরি হয়ে গেল। এবার দুটো পাত যদি পরস্পরের পাশাপাশি অবস্থান করে থাকে কিন্তু একে অপরের থেকে দূরে সরে গেল, অর্থাৎ একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে না কিন্তু একে অপরের পাশ দিয়ে চলে যাবে, তখন সেই ধরনের পাতকে বলা হয় থাকে ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি বা নিরপেক্ষ ট্রান্সফর্ম প্লেট বলা হয়ে থাকে, নিরপেক্ষ পাত বলা হয়ে থাকে বা প্রতিগামী পাত সীমান্ত বলে। এই প্রকার সীমানায় দুটো পাত যদি মহাদেশীয় হয় তবে সীমান্ত আবার দীর্ঘ চ্যুতি বা ফাটল তৈরি হয়ে যাবে, কারণ দুটো পাত যেহেতু পাশাপাশি একে অপরের পাশাপাশি বিপরীত দিকে অবস্থান করছে, তার ফলে পারস্পরিক ঘর্ষণ হচ্ছে না এবং পাশাপাশি অবস্থান করে একটা মধ্যবর্তী অংশ কিন্তু ফাটল তৈরি হয়ে যাচ্ছে। দেখো নিরপেক্ষ পাতের অংশ স্যান আন্দ্রেস ফল্ট সিস্টেম, ক্যালিফোর্নিয়া। দেখো এই অংশটা দেখো, দেখতে পাচ্ছ একটা চ্যুতি বা ফাটল তৈরি হয়েছে। এই যে দেখো ভালো করে দেখো, এই যে অংশটা একটা অ্যারো দিয়ে আমাদের দেখানো হচ্ছে, এই অংশটা কিন্তু তৈরি হচ্ছে চ্যুতি। তোমরা ভিডিওটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারবে যে কিভাবে কিন্তু হয়। এই অংশটাই ধীরে 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 কিন্তু দেখো চ্যুতি রেখাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু নিরপেক্ষ পাত সীমান্তে কিন্তু দুটো পাত পরস্পর দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে লিনিয়ার ফল্ট কিন্তু একটা তৈরি হয়ে গেছে এবং স্বল্প একটা ভূমিকম্প শ্যালো আর্থকোয়েক একটা কিন্তু তৈরি হয়েছে। ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো। নিরপেক্ষ পাত সীমানা আমরা দেখলাম। এবার আমরা ভূমিকম্পের ফলাফলে যদি আমরা চলে আসি, যে ভূমিকম্পে আমরা ফলাফল জিনিসটা যদি আমরা দেখি যে কি হয়ে থাকে, তাহলে দেখো কি কি হয়। প্রথমে হলো ভূত্বকে ফাটল সৃষ্টি হবে, চ্যুতি এবং গ্রস্ত উপত্যকা তৈরি হবে, ভাঁজের সৃষ্টি হবে, নদীর গতিপথ পরিবর্তন হবে, ভূমিরূপের পরিবর্তন হবে, হিমানি সম্প্রপাত হবে, সমুদ্রতলে জলস্ফীতি হবে, ধস হবে এবং সমুদ্রতলে পরিবর্তন হবে। এবার দেখো প্রথমে আমরা যে জিনিসটা আমরা আলোচনা করছি, দেখো দেখো ভালো করে যে ভঙ্গিল পর্বতের তৈরি হচ্ছে, যে দুপাশ দিয়ে যেহেতু ভূমিকম্প হচ্ছে এবং তার ফলে শিলার মধ্যে কিন্তু একটা পীড়ন সৃষ্টি হয়েছে এবং পীড়ন সৃষ্টি হওয়ার ফলে কিন্তু ধীরে 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 কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এবং চাপ তৈরি হওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু শিলার উত্থান হবে। আজকে আমাদের যে হিমালয় পর্বতের উত্থান, সেভাবে কিন্তু আন্দিজ পর্বতের উত্থান, রকি পর্বতের উত্থান কিন্তু এইভাবে কিন্তু ধীরে 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 কিন্তু পাতের সঞ্চালনের ফলে হয়েছে। দেখো এটা আমরা বলছিলাম যে গ্রস্ত উপত্যকা তৈরি হবে। জানো যে স্তূপ পর্বত যখন তৈরি হয়ে থাকে তখন স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ, দুটো স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ অনেক সময় অবনমিত হয়ে যায়, অথবা দুটো স্তূপ পর্বতের মধ্যবর্তী দুটো স্তূপ পর্বত দুপাশে উঠে যায়, মাঝখানে অংশ নেমে যায় বা মাঝখানে অংশ উঠে যায়, সেটাকে আমরা রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা বলি। বিশ্বের বৃহত্তম গ্রস্ত উপত্যকা হলো আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি। এমনভাবে কিন্তু তোমার হলো ভূমিকম্পের ফলে কিন্তু রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা তৈরি হতে পারে। এই যে দেখো রিফ্ট ভ্যালির একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এই যে দেখো এইভাবে কিন্তু এই অংশটা কিন্তু ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু শিলার মধ্যে একটা স্খলন হয়েছে এবং শিলার মধ্যে একটা পীড়ন বা টানেরও কিন্তু তৈরি হয়েছে এবং শিলার এই স্খলন বা পীড়ন বা টান তৈরি হওয়ার ফলে কিন্তু এই ঘটনাটা কি হয়েছে যে তার ফলে ধীরে 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 কিন্তু একটা ভূমিকম্পীয় অংশের মধ্যে কিন্তু শিলার উত্থান এবং পতন ঘটেছে, ভূ অভ্যন্তরীণ ম্যাগমার কিন্তু স্থানান্তর হয়েছে, ধীরে ধীরে ম্যাগমার কিন্তু একটা উত্থান লক্ষ্য করা গেছে এবং শিলার খণ্ডেরও কিন্তু পার্থক্য হয়েছে। এইভাবে ভূমিকম্পের বুদ্ধি দেখো, এইভাবে গ্রস্ত উপত্যকাগুলোর মধ্যে একটা গঠনগত একটা কিন্তু দুর্বলতা বা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা যেটা বলছিলাম যে ভূমিকম্পের ফলে কিন্তু কোনো জলাভূমি তৈরি হতে পারে। ভারতবর্ষের একদম দেখো পশ্চিম দিকে গুজরাটের কচ্ছ অংশ, কচ্ছের রণ জলাভূমি তৈরি হয়েছে। কচ্ছ শব্দের অর্থ যেন জলাময় দেশ, আর রণ কথার অর্থ লবণাক্ত বা কর্দমাক্ত জমি। দেখো এই যে ভূমিকম্পের উত্থানের ফলে কিন্তু বারবার যদি ভূমিকম্প হয় তার ফলে কিন্তু দেখো এরকম একটা জলাভূমি তৈরি হয়ে থাকে। এই আমাদের দেশের পশ্চিমে গুজরাটে কিন্তু তৈরি হয়েছে এই ধরনের কচ্ছের রণ জলাভূমি। নদীর
গতি পরিবর্তন হয়ে থাকে। নদীর বাঁকবহুল পথকে আমরা বলে থাকি মেন্ডার। 1950 থেকে 1970 বা তারপরেও যদি তুমি আসামের ব্রহ্মপুত্র নদের গতিপথ লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে এই ব্রহ্মপুত্র নদ কিন্তু বারবার করে তার গতিপথকে পরিবর্তন করেছে। কারণ ব্রহ্মপুত্র নদ যতবার করে কিন্তু সেই শিলাস্তরে কিন্তু কম্পন তৈরি হয়েছে, সেই শিলাস্তরে কম্পন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং গতিপথ তার পরিবর্তন হয়েছে বারবার করে। এইভাবেই কিন্তু দেখা গেছে যে ধীরে 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 কিন্তু তার গতিপথকে কিন্তু পরিবর্তন করেছে, অর্থাৎ আসামের ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছে। দেখো একটা ছবি যে কি হয়, যে ভূমিকম্প যখন হলো তখন কি এবং ভূমিকম্পের পরে কি হয়েছে। এখানে যখন ভূমিকম্পের আগে ফল্ট স্টাক একটা তৈরি হয়েছে, চ্যুতির রেখা সামান্য তৈরি হয়েছে, কিন্তু যখন ভূমিকম্প হয়ে গেল তখন কিন্তু কি হলো, একটা শিলাখণ্ড আরেকটা শিলাখণ্ডের উপর হতো, অর্থাৎ চ্যুতি তৈরি হতে পারে। এভাবে কিন্তু লক্ষ্য করা যায়। এবার দেখো দাদা, আর যেটা আমরা বলছিলাম, আমরা যেখানে যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম, যে আমরা যদি দেখি যে আর কি কি হয়, হিমানী সম্প্রপাত হয়, সমুদ্রের জলস্ফীতি হয়, ধস হয়, সমুদ্র জলতলের পরিবর্তন হয়। অর্থাৎ ভূমিকম্পের ফলে যেহেতু সমগ্র ভূকম্পন মহাসাগরীয় ভূত্বক বা মহাদেশীয় ভূত্বক কম্পন হতে পারে, তখন কিন্তু যে কোনো সময় ধস তৈরি হতে পারে। দার্জিলিংয়ে বা হিমালয় পার্বত্য অঞ্চলে বা সিমলাতে বা আমাদের গাড়োয়াল হিমালয় অঞ্চলে মাঝে মধ্যে তোমরা খবরের কাগজে দেখবে যে ধসের কথা, অর্থাৎ ভূকম্পীয় অঞ্চলে কিন্তু প্রভাবে কিন্তু এরকম ধস হতে পারে। আর কি হতে পারে, সমুদ্র জলের জলস্ফীতি হতে পারে। আজকে আমরা সমুদ্র জলের জলস্ফীতি আমরা আলোচনা করবো, যেটা সুনামি, সেটাও কিন্তু আমাদের এই অংশের মধ্যে রয়েছে। ভূমিকম্প যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই অ্যানিমাল যারা রয়েছে তারা কিন্তু আগে থেকে অনুভব করতে পারে, অর্থাৎ ওরা বিভিন্ন রকম যে প্রাণী তারা কিন্তু অনুভব করতে পারে যে ভূমিকম্প আসতে পারে। আমরা শুধুমাত্র কম্পনটাকে অনুভব করি, তারপরে ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী কিন্তু প্রভাব পড়ে। বিভিন্ন প্রাণী রয়েছে তারা কিন্তু অনুভব করতে পারে যে ভূমিকম্প সংঘটিত হবে কিনা। এবার দেখো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সিসমোগ্রাফ। ইনি হলেন ভূবিজ্ঞানী মিলনে। 1892 খ্রিস্টাব্দে তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন। সেই যন্ত্রটার নাম হলো সিসমোগ্রাফ, অর্থাৎ ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি মাপার যন্ত্র। অর্থাৎ ভূকম্প যেটা পি তরঙ্গ রয়েছে, যেটা প্রাইমারি ওয়েভ বলা হয়ে থাকে, এস তরঙ্গ রয়েছে গৌণ তরঙ্গ, এবং এল তরঙ্গ ধ্বংসাত্মক যেটা, সেই তরঙ্গগুলোকে কিন্তু কেন্দ্র থেকে উৎপত্তি হওয়ার পর উপকেন্দ্র আসার সময়, বিভিন্ন মাধ্যম দিয়ে আসার সময় তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্র দিয়ে কিন্তু ভূকম্পীয় তরঙ্গগুলো গ্রাহক যন্ত্রের মধ্যে ধরা পড়ে এবং তার ফলে কিন্তু ভূমিকম্পের সময়, উপকেন্দ্রের স্থান, প্রত্যেকটি জিনিস জানা যায় তরঙ্গগুলোর মাধ্যমে। এটাকে বলা হয় থাকে সিসমোগ্রাফ। আরেকটি যন্ত্র রয়েছে যেটাকে আমরা সাধারণত বলে থাকি রিক্টার স্কেল। চার্লস রিক্টার তিনি আবিষ্কার করেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকম্প বিশারদ চার্লস ফ্রান্সিস রিক্টার, ইনি ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য এই স্কেলটি আবিষ্কার করেন। এই স্কেলে সাধারণত ভূমিকম্পের তীব্রতা 0 থেকে 10 এরকমভাবে বিভক্ত করা আছে, অর্থাৎ 6, 6.5 অবধি কিন্তু স্বাভাবিক ভূমিকম্প, 9, 10 অবধি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি। ইটালির পম্পেরো শহর বা এইভাবে কিন্তু বারবার করে কম্পনের ফলে কিন্তু অত্যধিক তীব্রতা দরুন কিন্তু ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু ধ্বংস হয়ে গেছিল। আমাদের উত্তরাখণ্ডেও এইভাবে তীব্র ভূমিকম্প হওয়ার দরুন বা নেপালেও ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু ধস বা ধ্বংসের মুখে পড়েছে। অর্থাৎ চার্লস রিক্টার ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী মোট 10টা স্কেলে তিনি ভাগ করেন এবং প্রথম 0 থেকে 10 পর্যন্ত তীব্রতা অনুযায়ী স্কেলটি তিনি সাজিয়ে নেন। এরপরে আরেকটি যেটা আলোচনা করবো সেটা হলো মার্সেলি স্কেল। ইতালি ভূকম্পীয় বিশারদ জিউসেপ্পো মার্সেলি ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য এই স্কেলটি আবিষ্কার করেন। এই স্কেলে মোট 12টি ভাগে তিনি ভাগ করেন। যদি তিনি বলেন 1 থেকে 3 হয় তাহলে মৃদু প্রকৃতির ভূমিকম্প অর্থাৎ তীব্রতার মাপ, যদি 4 থেকে 5 হয় তাহলে মাঝারি ধরনের ভূমিকম্প হবে, এবং 6 থেকে যদি 12 হয় তাহলে হবে তীব্র ভূমিকম্প। অর্থাৎ তিনি এক্ষেত্রে কিন্তু তীব্রতা স্কেলের তীব্রতাটা বাড়িয়ে দিলেন, অর্থাৎ 3টে ভাগে ভাগ করে দিলেন। 12টা মোট ভাগ, তার মধ্যে 3টে ভাগে 1 থেকে 3, 4 থেকে 5 এবং 6 থেকে 15, 12 এইভাবে কিন্তু তিনি ভাগ করে দেন। এবার দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসবো আইসোসিসমাল লাইন বা সমভূকম্পন রেখা।
মানচিত্রে কোনো একটি নির্দিষ্ট ভূমিকম্পের ক্ষেত্রে সমান কম্পন মাত্রা বিশিষ্ট অঞ্চলগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে বলে সমভূকম্পন রেখা বা আইসোসিসমাল লাইন। অর্থাৎ দেখা গেল যে কম্পন তৈরি হয়েছে ভূমিকম্পের ভূ অভ্যন্তরে কোনো কেন্দ্র থেকে কম্পনটা যখন তৈরি হয়েছে তখন তার ওয়েভগুলো তরঙ্গের মালা আকারে চারদিকে ছড়িয়ে গেল এবং দেখা গেল যে অনেকগুলি স্থানে তারা আঘাত এনেছে। তার ফলে তার মধ্যে যে স্থানগুলোতে একই মাত্রায় প্রায় একই মাত্রায় কম্পন বা তীব্রতা অনুভব করা গেছে সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেওয়া যাবে তাকে সমভূকম্পন রেখা বা আইসোসিসমাল লাইন কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হলো আমরা যেটা আসবো সেটা হলো হোমোসিসমাল লাইন। দেখো আগেটা ছিল আইসোসিসমাল লাইন, পরেরটা হলো হোমোসিসমাল লাইন। এটা কি? এটা হলো উপকেন্দ্র থেকে চারপাশে যে তরঙ্গ ছড়াচ্ছে, দেখো ভূমিকম্প হওয়ার পর তার কম্পন তরঙ্গ যে সকল স্থানে একই সময় পৌঁছায় বা রেকর্ড করা হয়, অর্থাৎ উপকেন্দ্র থেকে তার চারপাশে যে তরঙ্গগুলো তরঙ্গ মালার আকারে চারদিকে ছড়িয়ে যাচ্ছে তখন সেই স্থানগুলোকে যে সমান তীব্রতাযুক্ত ভূমিকম্পের তীব্রতাযুক্ত স্থানগুলোকে পরস্পর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় বা রেকর্ড পাওয়া যায় তাকে বলা হয় থাকে সমভূকম্পনকাল রেখা বা হোমোসিসমাল লাইন বলা হয়ে থাকে। সমভূকম্পন রেখা হিমালয় ও ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল, প্রশান্ত মহাসাগরের উভয় উপকূল ভাগ, মধ্য আটলান্টিক শৈলশিরা, আফ্রিকার চ্যুতি বলয় অঞ্চল। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে লাল অংশ করে দেওয়া আছে এগুলো দেখো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। আমাদের এশিয়ার অন্তর্গত হিমালয় রয়েছে, ইউরোপের আল্পস রয়েছে এবং প্রশান্ত মহাসাগর, তোমরা জানো প্রশান্ত মহাসাগর তীরবর্তী আমরা আলোচনায় আসবো জাপান, ইন্দোনেশিয়া, এরা সাধারণত কি হয় অভিসারী পাত সীমানায় অবস্থিত। সেই প্রশান্ত মহাসাগরের অন্তর্গত ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, বোর্নিও প্রভৃতিগুলোতে কিন্তু জায়গাগুলোতে অনবরত কিন্তু ভূমিকম্প হতে থাকে এবং মধ্য আটলান্টিক শৈলশিরা বড় বড় কিন্তু ভূমিকম্প প্রবল লক্ষ্য করা যায়। এবং আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি যে অঞ্চলটা রয়েছে সেই আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি অঞ্চলে বা আফ্রিকার চ্যুতি বলয় অঞ্চলেও কিন্তু এই ধরনের ভূমিকম্প প্রবল অঞ্চল লক্ষ্য করা যায়। এবার দেখো তোমরা ক্লাস 9-এ জিনিসটা পড়েছো, 11-12-এর ভূগোলও কিন্তু তোমাদের এটা রয়েছে। প্রশান্ত মহাসাগরের চারপাশে কিন্তু দেখো আগ্নেয়গিরির অবস্থান, এটাকে বলা হয়ে থাকে প্যাসিফিক রিং অফ ফায়ার। বাংলায় বলা হয় এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। দেখো মেখলা কথার অর্থ হলো কোমর বন্ধনী বা কোটি বন্ধনী। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের চারপাশে যে মহাদেশীয় ভূখণ্ডগুলো রয়েছে সেই মহাদেশীয় ভূখণ্ডের উপকূলবর্তী অংশগুলোতে পৃথিবীর যত আগ্নেয়গিরি রয়েছে তার 70% আগ্নেয়গিরি কিন্তু এখানে অবস্থিত। দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে শুরু হয়ে আন্দিজ থেকে শুরু করে উত্তর আমেরিকার রকি থেকে শুরু করে তারপর ধীরে ধীরে আলাস্কা, তারপর আবার এশিয়া ইউরোপীয় পার্টে সাইবেরিয়া হয়ে আবার দেখো কামচাটকা, জাপান, এশিয়া, ফিলিপিন্স, নিউ গিনি, একদম চলে এলো আমাদের ওশেনিয়া মহাদেশের দিকে। অর্থাৎ একদম চক্রাকারে কিন্তু অবস্থান করছে এই রিং অফ ফায়ার, এটাকে বলা হয়ে থাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা যেটা ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই, দেখো এই আগ্নেয় মেঘলার অবস্থান, এই আগ্নেয় মেঘলার অবস্থান দেখলে এবং দেখো কি দ্রুত, দেখো ভালো তোমরা লক্ষ্য করে দেখো যে এত কম্পন হয় এবং ওখান থেকে ভূ অভ্যন্তর থেকে অনবরত ম্যাগমার উদ্গীরণ হয়ে থাকে এবং তীরবর্তী যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেখান থেকে অগ্নুৎপাত হয়। দেখো ধীরে ধীরে লাভার পাতের সঞ্চরণ এবং লাভার উদ্গীরণ এবং জনজীবনের উপর একটা বিরাট প্রভাব পড়ে প্রশান্ত মহাসাগর তীরবর্তী দেশগুলোতে। এবার আমরা যেটা আসবো সেটা হলো জাপানকে কেন ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে। তোমরা জানো যে এশিয়া মহাদেশের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের তীরে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এরকম অনেক দ্বীপ নিয়ে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র হলো জাপান। এবং সেখানে জাপানে গুরুত্বপূর্ণ কিন্তু আগ্নেয়গিরি রয়েছে, মাউন্ট ফুজি আগ্নেয়গিরি রয়েছে, সেখান থেকে অনবরত অগ্নুৎপাত হয়ে থাকে এবং জাপানের গোটা অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু বিপর্যয় হয় ভূমিকম্পের জন্য। কারণ জাপান প্রশান্ত মহাসাগরীয় দেশের তীরে অবস্থিত কিন্তু অভিসারী পাত সীমানায় কিন্তু অবস্থিত একটি দেশ। তার ফলে কিন্তু অনবরত তার ফলে ভূগঠনিক যে দুর্বলতা লক্ষ্য করা যায়, শিলাস্তরের মধ্যে সেরকম সুস্থিরতা লক্ষ্য করা যায় না। তার ফলে জাপানে কিন্তু মাঝে মধ্যেই অগ্নুৎপাত হয়ে থাকে। জাপানকে বলা হয়ে থাকে ভূমিকম্পের দেশ। লক্ষ্য করে দেখো যে ওদের মাউন্ট ফুজি
যেটা আমরা বলছিলাম যে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়, সেই মাউন্ট ফুজিতে কিন্তু বছরের বিভিন্ন সময়তে কিন্তু অগ্নুৎপাত হয়ে থাকে এবং বছরের বিভিন্ন সময় অগ্নুৎপাত হওয়ার ফলে যে কোনো সময় এখান থেকে অগ্নুৎপাত হতে থাকে। দেখো মাউন্ট ফুজি, তার ফলে অভ্যন্তর থেকে ম্যাগমার উদ্গীরণ হয় এবং ম্যাগমার উদ্গীরণ হয়ে কিন্তু জনজীবনকে একদম বিধ্বস্ত করে দেয়। এইভাবে কিন্তু জাপানকে বলা হচ্ছে ভূমিকম্পের দেশ। ভারতের কয়েকটা ভূমিকম্প প্রবণ অঞ্চল আমরা দেখে নিই যে ভারতের ভূমিকম্প প্রবণ কী কী। প্রবল ভূমিকম্প প্রবণ অঞ্চল কী কী রয়েছে? কাশ্মীরের কিছু অংশ, পাঞ্জাব, পশ্চিম ও মধ্য হিমালয়, কচ্ছের রান। অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে সিন্ধু গাঙ্গেয় সমভূমি, দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্র। মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে লখনৌ, আহমেদাবাদ, লাক্ষাদ্বীপ। আর মৃদু ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে উড়িষ্যা, পশ্চিম ভারতে জয়পুর। অর্থাৎ তোমরা কিন্তু এই খাতাতে এই চারটা লিখে নাও, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। ভারতের মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যেটা ভূমিকম্প প্রবণ সেগুলো লাল রং দিয়ে দেওয়া আছে। গুজরাটের কিছু অংশ, জম্মু কাশ্মীরের কিছু অংশ, উত্তরাখণ্ডের কিছু অংশ এবং ওইদিকে পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মণিপুর অংশ, কিছুটা নেপালের সংলগ্ন অংশ রয়েছে, সেখানেও কিন্তু ভূখণ্ড রয়েছে, ভূমিকম্প হয়। উত্তরাখণ্ডের কিছু অংশ, সেখানেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে এবং তারপর ধীরে ধীরে কিন্তু মাঝারি প্রকৃতির ভূমিকম্পগুলো দেখো ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এরকমভাবে কিন্তু ভূমিকম্প অঞ্চলগুলোকে চিহ্নিত করা রয়েছে। এবার আমরা যেটা আসবো যে আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল, সেই হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু অত্যধিক ভূমিকম্প প্রবণ। এই হিমালয় পার্বত্য অঞ্চল কেন অত্যধিক ভূমিকম্প প্রবণ আমরা এটা দেখিনি যে এটা অত্যন্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল বলে এর গঠন কার্যের মধ্যে সামঞ্জস্য বিধান চলছে। এই পর্বতশ্রেণীতে বহু স্বাভাবিক চ্যুতি অবস্থান করায় এই সকল চ্যুতি বরাবর স্খলনের মাত্রা অনেক বেশি। এই পার্বত্য অঞ্চলে ভারতীয় পাত ও এশীয় পাত পরস্পর সংঘর্ষে উপনীত হয় বলে ঢালু বেনি অফ জোন কিন্তু তৈরি হয়ে থাকে এবং ভূত্বক প্রবলভাবে অস্থির হয়ে থাকে। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। তাহলে এখান থেকে যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেটা হলো যে বেনি অফ অঞ্চল কি? যখন ঢালু পাত সীমানা, যখন দুটো পাত পরস্পরের দিকে এগোয়, তখন সেই দুটো পাত যখন একে অপরের দিকে যদি ঢালু হয়ে নেমে যায় তখন তাকে বলা হয়ে থাকে বেনি অফ জোন বলা হয়ে থাকে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে গঠনাত্মক পাত সীমানা কাকে বলা হয়ে থাকে? প্রতিসারী পাত সীমানাকে গঠনাত্মক পাত সীমানা বলে, কারণ দুটো পাত পরস্পর থেকে সরে যায় এবং মধ্যভাগ থেকে কিন্তু লাভার উদ্গীরণ হয়ে থাকে, মধ্য সামুদ্রিক শৈলশিরার গঠন হতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেলের নাম কি? এটা চার্লস রিক্টার আবিষ্কৃত হলো রিক্টার স্কেল। তবে মনে রাখবে যে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি কিন্তু মাপা হয় সিসমোগ্রাফের সাহায্যে। আরেক ধরনের স্কেল রয়েছে মার্সেলি স্কেল বলা হয়। ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে জাপানকে, বলা হয়ে থাকে ভূমিকম্পের দেশ। কোন তরঙ্গকে প্রাথমিক তরঙ্গ বলা হয়ে থাকে? পি তরঙ্গকে, একে পুশ তরঙ্গ বলা হয়ে থাকে। কোন তরঙ্গকে সেকেন্ডারি ওয়েভ বলা হয়ে থাকে বা ঝাঁকুনি তরঙ্গ বলা হয়ে থাকে? তাকে বলা, যেটা হলো তোমাদের হলো সেকেন্ডারি ওয়েভ বা এস তরঙ্গ বলা হয়। সবচেয়ে ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি? এল তরঙ্গ। এরকম গুরুত্বপূর্ণ কিন্তু অবজেক্টিভ প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে। আমরা এর পরের অংশ সুনামি নিয়ে আমরা আলোচনায় আসবো। আমরা প্রথম অংশ ভূমিকম্প আলোচনা করেছি, এবার আমরা ভূমিকম্প পরে ভর্তি যে অংশটা সুনামি আলোচনা আমরা করব। সুনামি শব্দটা দেখো জাপানি শব্দ সু এবং নামি, আমরা অবশ্যই সেখানে প্রজেক্টরের মাধ্যমে আমরা স্লাইডে দেখে নেব। সুনামি হলো তীব্র সামুদ্রিক জলোচ্ছ্বাস। দেখো ভূমিকম্প এবং সুনামি দুটো জিনিসকে পাশাপাশি রাখা হয়েছে। দেখো দুটো পাত যখন পরস্পর দিকে এগিয়ে আসে আমরা আলোচনা করলাম অভিসারী পাত, এবং দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলে প্রতিসারী পাত। এবং এই পাতের চলনের ফলে সমুদ্রের জলরাশির মধ্যে কিন্তু একটা ওয়েভ বা কম্পন তৈরি হয়ে থাকে। এই দৈত্যাকার বিশাল কম্পন বা জলোচ্ছ্বাসকে বলা হয়ে থাকে সুনামি। অর্থাৎ ভূমিকম্প কিন্তু জন্ম দেয় সুনামি, তীব্র সামুদ্রিক জলোচ্ছ্বাস। এবং সুনামি নিয়ে যে একটা কুসংস্কার একসময় মানুষের ছিল এবং পরবর্তীতে সুনামি যে কোনো একটা বিজ্ঞানসম্মত ব্যাপার, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তীতে। এবার তোমরা চলো স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিই এই সুনামি, ভূমিকম্পের সঙ্গে সুনামির সম্পর্ক কিভাবে স্থাপিত হয়। তাহলে আমরা যেটা বলছিলাম যে ভূমিকম্পের সঙ্গে সুনামির একটা সম্পর্ক আমরা এখন স্থাপন করব, কারণ ভূমিকম্পের ফলেই কিন্তু সুনামি হয়ে থাকে। কিভাবে দেখো, আমরা আসি জাপানি শব্দ
সুয়ের অর্থ হলো বন্ধ এবং নামির অর্থ হলো তীব্র জলোচ্ছ্বাস। অর্থাৎ এক কথায় সুনামি শব্দের অর্থ হলো তীব্র জলোচ্ছ্বাস। তোমরা ছবি দেখো যে উপকূলবর্তী অঞ্চলে এরকম দৈত্যাকার বিশাল আকৃতির ঢেউ কিন্তু আশ্রে পড়ে এবং আশ্রে পড়ার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে। একে বলা হয়ে থাকে সুনামি। বৈজ্ঞানিক সলিনটন কি বলছেন, সমুদ্রের অভ্যন্তরে বিশাল আকৃতির এক বা একাধিক ঢেউ সৃষ্টি হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঢেউ অত্যন্ত দ্রুততার সাথে পাড়ের দিকে আছড়ে পড়ে, একেই বলা হয়ে থাকে সুনামি। উনি একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিলেন সলিনটন। এবার দেখো এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পাবে কিভাবে সুনামির ওয়েভটা যায়। দেখো ভূ অভ্যন্তরে কিন্তু এরকম একটা অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু অনবরত অগ্রসর হতে থাকে এবং ধীরে 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 কিন্তু সমুদ্রের জলরাশিকে আন্দোলিত করে এবং আন্দোলিত করতে করতে দেখো ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো, এবং আন্দোলিত হয় এবং পৃষ্ঠ জলরাশি ঘর্ষণ হতে হতে কিন্তু তার উচ্চতা বাড়ায় এবং যত উপকূলের দিকে এগোতে থাকে তত কিন্তু তার উচ্চতা বাড়তে থাকে এবং উপকূলের দিকে কিন্তু একটা দৈত্যাকার বিশাল আকৃতির ঢেউয়ের ন্যায় কিন্তু আছড়ে পড়ে। এই জন্য দেখো সুনামির ক্ষেত্রে কিন্তু দেখো লক্ষ্য করে দেখো এই আস্তে আস্তে কিন্তু বিশাল আকৃতির ঢেউ কিন্তু উপকূলের পাড়ে কিন্তু আছড়ে পড়ছে। এইভাবে সুনামির জন্ম হয়ে থাকে। সলিনটন তাই বললেন যে তরঙ্গ তৈরি হয়ে থাকে। সরকারিভাবে 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার চিলি দেশে প্রথম কিন্তু সুনামির প্রভাব লক্ষ্য করা যায়। চিলিতে প্রথম এই সুনামি দেখা গেছিল। এবার দেখো সুনামি কি কারণে হয়। তিনটে কারণ আমরা এখানে নিয়ে এসেছি। একটা হলো পাতের চলনের জন্য হতে পারে, একটা হলো অগ্নুৎপাতের জন্য হতে পারে, আর হলো ভূমিকম্পের জন্য হতে পারে। যে কোনো কারণ, এই কারণগুলোর ফলে কি হয়, সমুদ্রের অভ্যন্তরে কিন্তু একটা বড় মাপের শক্তি বা এনার্জি তৈরি হয় যা সমুদ্রের জলকে প্রবল গতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে এবং এটিই হলো সুনামি। বিজ্ঞানীরা কি বলেন দেখো, বিজ্ঞানীরা বলেন রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা যদি 7.1 ছাড়িয়ে যায় তাহলে সুনামির জন্ম হতে পারে। সমুদ্রতলে বিশাল মাপের স্বাভাবিক বা বিপরীত যদি চ্যুতি সংঘটিত হয় অথবা সমুদ্রতলে চ্যুতিতল বরাবর ভূমির সমান্তরালে আয়ান স্খলন যদি চ্যুতি সংঘটিত হয়ে থাকে তাহলেও কিন্তু এই সুনামির জন্ম হতে পারে। অর্থাৎ বিজ্ঞানীরা বললেন যে একটা স্বাভাবিক বা বিপরীত চ্যুতি হয় আর একটা যদি চ্যুতিতল বরাবর ভূমির সমান্তরালে কিন্তু একটা আয়ান স্খলন যদি হয়ে থাকে, আয়ান বরাবর যদি এটা স্খলন হয়ে থাকে তাহলে কিন্তু এই সুনামির জন্ম হয়। সুনামি কি বিজ্ঞান না কুসংস্কার? একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখায় তাহলে তোমরা দেখতে পেয়ে যে মানুষ সুনামি সম্বন্ধে আগে কি জানতো। অ্যানসিয়েন্ট গ্রিস এবং পটেডিয়া এবং এজিয়ান সি, দেখো লক্ষ্য করে দেখো যে যুদ্ধ করতে যাওয়ার উদ্দেশ্যে, ভূখণ্ড দখল করার উদ্দেশ্যে যখন পটেডিয়া এগিয়ে এলো তখন কিন্তু ওরা এই বিশাল আকৃতি সমুদ্রের সন্ধান পায় এবং বিশাল আকৃতি সমুদ্রের সত্যি যখন সন্ধান পায় এবং তারা তখন হতভম্ব হয়ে যায় এবং তারা সমুদ্রের দেবতাকে পুজো করতে থাকে এবং এইভাবে কিন্তু ছড়িয়ে যায় যে একটা অশুভ শক্তির কিন্তু জন্যই কিন্তু এই সুনামির জন্ম। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে ভূমিকম্প কিন্তু এই সুনামির জন্য দায়ী। সুনামির বৈশিষ্ট্য যদি আমরা দেখি, চটপট খাতায় তোমরা লিখে নাও। সুনামির ঢেউ 100 কিলোমিটার বেশি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে উপকেন্দ্র থেকে তটভূমির দিকে আছড়ে পড়ে। মাঝ সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ দৈর্ঘ্য বিশাল হলেও এর উচ্চতা বা অ্যামপ্লিটিউড 1 মিটারের কাছাকাছি থাকে। সুনামির ঢেউ গড়ে 700 থেকে 100 কিলোমিটার বেগে ধাবিত হয়। একটি শক্তিশালী সুনামি কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। লক্ষ্য করে দেখো যে কয়েক হাজার কিলোমিটার উপকূলের দিকে কিন্তু আশ্রয় করতে পারে। সুনামি যত উপকূলের কাছে এগিয়ে আসবে তত তার গতিশক্তি হয়। আমরা জানি যে উন্মুক্ত সমুদ্রে কিন্তু বায়ু প্রভাবে সমুদ্রপৃষ্ঠে ঘর্ষণ উৎপন্ন হয় এবং সমুদ্রের জলরাশি স্ফীত হয়ে ওঠে। তার ফলে উপকূলের দিকে কিন্তু আশ্রয় পড়ার পর ওর শক্তি অনেকটাই কমে যাবে। এবার দেখো সুনামিতে একের পর এক ঢেউ যেহেতু আশ্রয় পড়ে সেজন্য সুনামিকে আমরা বলি ওয়েভ অফ ট্রেন। অর্থাৎ ট্রেন যেমন পরপর তার কামরা থাকে এরকম কিন্তু ঢেউ একের পর এক কিন্তু ঢেউ এগিয়ে চলে। পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য সুনামি আমরা দেখে নিই। 1792 সালে জাপানের কিউসু প্রদেশে প্রায় দেখো 15,000 মানুষের প্রাণ যায়। 1826 প্রায় 50 বছরের ডিফারেন্স দেখো, জাপানের উপকূলে 27,000 জন মানুষ। তারপর দেখো প্রায় 50 বছরের গ্যাপে চিলির আরিকা প্রদেশে 25,000 জন মানুষ মারা যায়। 2004 এবং 2011 দুটো তথ্য আমরা নিয়ে এসেছি। একটা ভারত মহাসাগরে বিধ্বংসী সুনামি এবং জাপানের হনসু উপকূলে 2.5 লক্ষ মানুষ মারা যায় 2004 সালের সুনামিতে এবং 2011-তে 16,000 জন মানুষ মারা যায়। অর্থাৎ সুনামির ফলে কিন্তু
এই প্রাকৃতিক তরঙ্গকে, সমুদ্র তরঙ্গ কিন্তু কোনোভাবেই কিন্তু মানুষ আটকাতে পারে না, এবং তার ফলে কিন্তু প্রচুর মানুষ প্রাণ হারায়। তাহলে সুনামি সৃষ্টির কারণ কি একবার আমরা দেখে নিই। সমুদ্রের অভ্যন্তরে পাতের চলন, আমরা মহাদেশীয়, মহাসাগরীয় এবং নিরপেক্ষ পাতের কথা, আমরা অভিসারী পাতের কথা বলেছিলাম, আমরা প্রতিসারী পাতের কথা এবং নিরপেক্ষ পাতের কথা বলেছিলাম। সমুদ্রের অভ্যন্তরে যদি আগ্নেয়গিরি থেকে থাকে, আমাদের যেমন বিশ্বে আগ্নেয়গিরি আমরা দেখতে পাই, সেখানে অন্তঃসাগরে বা সাবমেরিন ভলক্যানোও কিন্তু অবস্থান করে থাকে। সমুদ্রের অভ্যন্তরে আগ্নেয়গিরি থেকে কিন্তু অনবরত অগ্নুৎপাতের ফলে হতে পারে। সমুদ্রের অভ্যন্তরে যদি ভূমিধস হয়, সেই ভূমিধস থেকে হতে পারে। সমুদ্রের তলদেশে ভূকম্পন যদি তৈরি হয়, সেখান থেকে হতে পারে। এবং পারমাণবিক বিস্ফোরণ, এটার ফলেও কিন্তু হতে পারে। এই সুনামি সৃষ্টির কারণ কিন্তু এইগুলো। এবার দেখো, এই সুনামি যে তৈরি হলো, আমরা যেটা বলছিলাম যে ভূ অভ্যন্তরে অগ্নুৎপাত হতে পারে, ধস হতে পারে, দেখো কোনো রকমের চ্যুতি হতে পারে, মহাসাগরীয় ত্বকে ফাটল হতে পারে। যদি একটা যে স্খলন হয়, উঠে যায়, তাহলে এখানে শক্তি বা এনার্জির কিন্তু একটা সঞ্চরণ ঘটে থাকে, এবং তার ফলে কিন্তু এই সুনামির জন্ম হতে পারে। এবং তার উপকূল ভাগে আসতে পারে সমুদ্রপৃষ্ঠ যে তল, তার থেকে অনেক উপরে আসতে পারে, এবং উপকূল অংশে এসে আসতে পারে কিন্তু ভূমিকম্পের ফলে কিন্তু এই ঢেউ আসতে পারে এবং উপকূলের জনজীবনকে কিন্তু বিপর্যস্ত করে। এইভাবে কিন্তু সুনামির ঢেউ আস্তে আস্তে এগিয়ে এসে কিন্তু উপকূলবর্তী অংশে কিন্তু আশ্রয় করে এবং ধ্বংস করে। এবার দেখো, এই যে দেখো, ভূ অভ্যন্তরে, সমুদ্রের অভ্যন্তরে যে আগ্নেয়গিরি থাকে, যেটা বলছিলাম যে আগ্নেয়োচ্ছ্বাস, সেই আগ্নেয়োচ্ছ্বাস থেকে কিন্তু অনবরত কিন্তু অগ্নুৎপাত হওয়ার ফলে কিন্তু এই ভূমিকম্প হতে পারে। জাপানে ওসাগোরা আইল্যান্ডের ঘটনা দেখো কিরকম ভাবে ভূ অভ্যন্তরে, সমুদ্রের অভ্যন্তরে যে আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হওয়ার ফলে কিন্তু এইভাবে দেখো এই ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলো, এবং ম্যাগমা বেরিয়ে এসে চারপাশে কিন্তু ছড়িয়ে গেল, এবং ছড়িয়ে গিয়ে কিন্তু দেখো ধীরে 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 কিন্তু অগ্নুৎপাতের ফলে হতে পারে এবং ঘটনা ঘটতে পারে। যেটা আমরা বলছিলাম, অভিসারী পাত সীমান্তে বিভিন্ন মহাসাগরীয় পাত এবং উপপাতের পরস্পর সংঘর্ষের ফলে বা মিলিত হওয়ার ফলে পাত সীমান্তে যে সামুদ্রিক ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে, সেই পাত সীমান্তে সামুদ্রিক ভূমিকম্প সৃষ্টি হওয়ার ফলে কিন্তু সুনামির উৎপত্তি ঘটে পারে। অভিসারী পাত সীমান্তে কিন্তু এই ঘটনা ঘটে। 2004 সালের যে ঘটনাটা আমরা বলছিলাম, 2004 সালে সৃষ্ট সুনামির ক্ষেত্রে ভারতীয় পাত এবং বার্মা পাতের কিন্তু একটা পারস্পরিক সংঘর্ষ হয়, এবং অধঃপাত মণ্ডল বা সাবডাকশন জোন তৈরি হয়, এবং তার ফলে একটি পাত এবং অপর পাত একে অপরের উপর উঠে, এবং বার্মা পাতের তলায় কিন্তু ভারতীয় পাত পিছলে ঢুকে যায়, এবং তার ফলে কিন্তু কম্পন তৈরি হয়ে থাকে, এবং এই তীব্র কম্পন কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছিল, এবং ভারতের চেন্নাই, কেরল বিভিন্ন জায়গায় কিন্তু ধ্বংসের প্রভাব পড়েছিল। এবার দেখো, প্রতিসারী পাতের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন প্রতিসারী পাত অর্থাৎ বিভিন্ন সামুদ্রিক পাত যখন পরস্পর থেকে নিজেদের থেকে ক্রমশ দূরে সরে যায়, তার ফলে পাত সীমান্তে যে ট্রান্সফর্ম চ্যুতি তৈরি হয়ে থাকে, সেই ট্রান্সফর্ম চ্যুতির জন্য সমুদ্রের অগভীর ভূত্বকে কিন্তু ভূমিকম্পের কেন্দ্রীভবন ঘটে, এবং সামুদ্রিক একটা ভূমিকম্পের তৈরি হয়। আমরা বলেছিলাম যে প্রতিসারী পাতে কিন্তু কম্পন তৈরি হয়, ভূ অভ্যন্তর থেকে ম্যাগমার উদ্গীরণ হয়ে থাকে, এবং তার ফলে কিন্তু এই সামুদ্রিক ভূমিকম্পের একটা সৃষ্টি হয়ে থাকে। আগ্নেয়োচ্ছ্বাস, আমরা যেটা বলছিলাম যে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের গভীরে অগ্নুদ্গমের ফলে জলতলের যে বিপুল আলোড়ন হয় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়, তা কিন্তু সুনামির হিসেবে আসতে পারে। কারণ যে উষ্ণ ম্যাগমাগুলো যে বেরোয়, তার ফলে কিন্তু জলের মধ্যে একটা কম্পন তৈরি, জলতলের উষ্ণতার একটা পার্থক্য তৈরি হয়ে থাকে এবং কম্পন তৈরি হয়। এবার দেখো একটা ছবি, দেখো এই যে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা অনবরত বেরোচ্ছে, জাপানের উপকূলবর্তী অংশের ছবি, এবং এই যে কম্পন, ভূ অভ্যন্তরের যে কম্পন, তার ফলে জাপান সাগরে কিন্তু অনবরত কিন্তু জলের তরঙ্গটা বৃদ্ধি পায়, এবং এইভাবেই কিন্তু কম্পন তৈরি হলে, ভূ অভ্যন্তরের কম্পন তৈরি হলে কিন্তু তরঙ্গ হিসেবে কিন্তু সুনামির জন্ম হয়ে থাকে, এবং এইভাবেই উপকূলবর্তী অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে থাকে। অর্থাৎ এই যে ভূ অভ্যন্তরে যে কম্পনটা হচ্ছে, যেটা আমরা বাইরে ছবিটা দেখতে পাচ্ছি, কম্পন অনবরত যে কাঁপছে, কাঁপার ফলে কিন্তু সমুদ্রের জলরাশির মধ্যেও কিন্তু একটা ওয়েভ তৈরি হয়ে থাকে। এবার আমরা দেখে নিই, চলো একটা প্রশ্ন, যে কখন সুনামি উৎপত্তি হবে। সুনামি তো ভূমিকম্পন হলেই কি সুনামির উৎপত্তি হবে? না, সমস্ত ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু সুনামি তৈরি হবে না। রিক্টার স্কেল যদি 7.1 ছাড়িয়ে যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা লিখে নাও। 7.1 এর ক্ষেত্রে যদি রিক্টার স্কেলের মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু বিধ্বংসী ভূমিকম্পের জন্ম হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সুনামির জন্ম হতে পারে। বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন
যে সুনামি সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রতলের বিশাল মাপের স্বাভাবিকভাবে পরিচ্যুতি অবশ্যই প্রয়োজন। সমুদ্রতলের চ্যুতিতল বরাবর ভূমির সমান্তরালে আয়ান স্খলন চ্যুতি দ্বারা ভূমিকম্প হতে পারে। অর্থাৎ দুটি যে শিলা তাদের যদি পরস্পর একে অপরের উপর উঠে যায় বা স্খলন হয়, তাহলে সেক্ষেত্রে কম্পন হতে পারে এবং সমুদ্রের অভ্যন্তরেই সেই পাতের একে অপরের উপর উঠে গেলে বা স্খলন হলে কিন্তু ওয়েভ তৈরি হয়ে থাকে এবং সেই ওয়েভটা কিন্তু বিধ্বংসী রূপ নিয়ে কিন্তু সুনামি আকারে আছড়ে পড়ে। সুনামি সৃষ্টির পদ্ধতি আমরা আলোচনা করছি। ভূমিকম্পের ফলে যে সামুদ্রিক তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয় তা ঘন্টায় 700 থেকে 1000 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে। ফলে উপকূলের কাছে তরঙ্গের গতিবেগ কমে এবং বিপুল জলরাশি একত্রিত হওয়ার সুযোগ পায় এবং এর গভীরতা কম থাকায় তলদেশে ভূমির ঘর্ষণের কারণে তরঙ্গের উচ্চতা বেড়ে যায় এবং উচ্চতা প্রায় 30 থেকে 35 মিটার হয়ে যায়। এত উপর থেকে কিন্তু জলরাশির আশ্রয় পড়ে উপকূলের দিকে এবং সুনামির জন্ম হয়। একটা প্রশ্ন আসে যে ইন্দোনেশিয়াতে কেন ঘন ঘন সুনামি হয়? কারণ সেই দেশে কিন্তু একটি আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ক্রাকাতোয়া, জাভা এবং সুমাত্রা দ্বীপের কাছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি রয়েছে। সেখান থেকে অনবরত অগ্নুৎপাত হয় এবং তলদেশে তীব্র মাত্রায় স্পন্দন তৈরি করে। ফলে জাভা সুমাত্রার মাঝে অবস্থিত সুন্দা প্রণালীর নিকটবর্তী অংশ বা উপকূলবর্তী অংশগুলোতে কিন্তু লক্ষ্য করা যায় ভূমিকম্প এবং কিন্তু সুনামির জন্ম হয়ে থাকে। কারণ ওখানে যে আগ্নেয়গিরি রয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি, সেই ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে কিন্তু অনবরত অগ্নুৎপাত হয়ে থাকে। তাহলে আমরা সুনামি তো জানলাম, সুনামি প্রতিরোধে আমরা কি কি ব্যবস্থা নেব? সুনামি প্রতিরোধে কিন্তু অনেক ব্যবস্থা নিতে হবে, কারণ যদিও এটা এই প্রাকৃতিক শক্তি কিন্তু আটকানো যায় না। আমরা তো বললাম যে কুসংস্কার মানুষের ছিল, তারপর বিজ্ঞান আবিষ্কার করলো যে না, ভূ অভ্যন্তরে কম্পনের ফলে এটা হয়ে থাকে। তাহলে সুনামি প্রতিরোধ কি যতটুকু করা যায় সে কিভাবে? সমুদ্র তীরে যদি শক্তিশালী প্রতিরোধে দেওয়াল তৈরি করা যায়, সমুদ্র তীরে যদি যথেষ্ট ম্যানগ্রোভ অরণ্য লাগানো যেতে পারে, উপকূলবর্তী অঞ্চলে সুনামি যদি সতর্কীকরণ কেন্দ্র তৈরি করা যায়, যেমন হোনোলুলুতে রয়েছে, যেমন সমুদ্রের ঢেউ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যদি টাইডাল গেজের মতন যন্ত্র ব্যবহার করা যায়, সমুদ্র জলে চাপ নির্ণয় যন্ত্রের পরিমাণ মাধ্যমে কিন্তু সুনামি প্রতিরোধ কিন্তু করা যেতে পারে। দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ লাগানো দরকার, যেমন কেয়া, হোগলা, হেতাল, গরান, গেওয়া মতন গাছগুলো এরা কি করে, সামুদ্রিক ঝড়ের সঙ্গে সঙ্গে এই বিশাল আকৃতির ঢেউগুলোকে কিন্তু প্রতিরোধ করতে পারে। তার ফলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলের মানুষের কিন্তু প্রাণ পেতে পারে। তার ফলে সুন্দরবনে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, তোমরা জানো। এবং বিশ্বের বিভিন্ন যে উপকূলবর্তী অংশগুলোতে, যেমন হন্ডুরাসে বর্তমানে কিন্তু এই ম্যানগ্রোভ লাগানো হয়েছে, দক্ষিণ চিলিতে কিন্তু লাগানো হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই সুনামির হাত থেকে বাঁচার জন্য। দেখো কিভাবে পদ্ধতিটা হয়, তোমরা দেখো এই যে বোর্ড থেকে ডিপ্লয়মেন্ট অফ সুনামি মিটার, দেখো সুনামি মিটারটাকে ক্রমশ জলের মধ্যে উঠিয়ে দেওয়া হলো। এই দেখো সুনামি মিটার লাগিয়ে দেওয়া হলো, অ্যাঙ্কার এখানে রয়েছে, সারফেস বায়োন্স একটা হচ্ছে। যখনই ভূমিকম্প হলো, আর্থকোয়েক একটা তৈরি হলো, দেখো ভালো করে ওখানে সিসমোগ্রাফ সেন্টার রয়েছে যারা সুনামির ওয়েভটাকে সংগ্রহ করবে। যেই সুনামি তৈরি হচ্ছে, দেখো এখানে এসে ধাক্কা মারলো এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা প্রেশার তৈরি হলো এবং চ্যানেলের মাধ্যমে কিন্তু ওয়েভ এখানে চলে গেল এবং এই উপগ্রহের মাধ্যমে কিন্তু সুনামি সেন্টারে চলে এলো এবং কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এইভাবে কিন্তু সুনামিকে আটকাবার চেষ্টা করছে। এবার নেক্সট দেখো, এই যে বিভিন্ন রকম প্রাচীর বা ডাইক বা ক্যানেল বা পাম্পের মাধ্যমে অথবা কংক্রিটের দেওয়াল তৈরি করে কিন্তু এইভাবে কিন্তু সুনামিকে কিন্তু আটকে রাখা যায় এবং সুনামি কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে। অস্ট্রেলিয়াতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতির মাধ্যমে কিন্তু সুনামিকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, আমরা দেখলাম। এবার আমরা একদম শেষের অংশে চলে এসেছি। আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করলাম যে ভূমিকম্প এবং সুনামি, সেই ভূমিকম্প এবং সুনামির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখো কি কি আছে। ভূমিকম্প সৃষ্টির ক্ষেত্রে যে কোনো 4টি কারণ লেখো। মানব জীবনে ভূমিকম্প কি প্রভাব বিস্তার করে? রিক্টার স্কেল ও সিসমোগ্রাফ কি কাজে লাগে? আগ্নেয় মেঘলা কি? কেন হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়? প্রাথমিক তরঙ্গ কি? জাপান কেন ভূমিকম্প প্রবণ? ভূমিকম্প সৃষ্টিতে মানুষের ভূমিকা কি? সুনামি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি? সুনামি কাকে বলে? অর্থাৎ বন্দর কেন্দ্রিক তীব্র জলোচ্ছ্বাস, অর্থাৎ অনবরত সমুদ্রের যে জলরাশি সেটা যদি দৈত্যাকার রূপ নেয়, অনেক বিরাট আকারে রূপ নেয়, বিরাট আকারে উপকূলবর্তী অংশে আশ্রয় পড়ে, তখন সেটাকে বলা হয় থাকে সুনামি। সুনামির বৈশিষ্ট্য 30 থেকে 35 মিটার উঁচু হবে
এটা সাধারণত তীব্র তরঙ্গের আঘাতের ফলে দৈত্যাকার বিশাল ঢেউ সাধারণত সমুদ্রের অভ্যন্তরে পাঁচ সীমান্তে একে অপরের উপরে উঠে গেলে বা শিলার স্খলন হলে হতে পারে। এভাবে সুনামির বৈশিষ্ট্যগুলো তোমরা সাজিয়ে লিখতে পারো। ওয়েভ অফ ট্রেন্ড কাকে বলে? সুনামিকেই বলে, কারণ সুনামি যখন আছড়ে পড়ে উপকূলে কিন্তু একের পর এক বিশাল ঢেউ বা দৈত্যাকার ঢেউ কিন্তু একের পর এক কিন্তু আছড়ে পড়ে, এবং এই জন্য এটাকে বলা হয়ে থাকে ওয়েভ অফ ট্রেন্ড। সুনামি সৃষ্টির কারণগুলো কি কি? সুনামি সৃষ্টির কারণগুলো হল প্রতিসারী পাঁচ সীমান্তের চলন, অভিসারী পাঁচ সীমান্তের চলন, শিলার স্খলন এবং শিলা একে অপরের উপর কিন্তু উঠে যাওয়া। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু সুনামি সৃষ্টির কারণ হতে পারে। সুনামির প্রভাব মানব জীবনে কিভাবে হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুনামির প্রভাব মানব জীবনে কিভাবে হয়। কারণ সুনামি যখন হয় একসময় মানুষের মনে এটা কুসংস্কার ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পারলো যে এই বিশাল আকৃতির ঢেউয়ের জন্ম কিভাবে। বিজ্ঞান যখন আবিষ্কার করলো যে বিভিন্ন ভূকম্পীয় তরঙ্গগুলো সাধারণত এই সমুদ্র জলের তরঙ্গের উচ্চতাকে বৃদ্ধি করছে, তখন কিন্তু সুনামি সম্বন্ধে মানুষ অনেক সচেতন হলো। যদিও সুনামির ফলে কিন্তু জনজীবন বিধ্বস্ত হয়ে যায়। 2004 সালের যে ঘটনাটা, সেই ঘটনা কিন্তু ভারত অনেক বিধ্বস্ত হয়ে গেছিল, বিশালভাবে কিন্তু ভারত বিধ্বস্ত হয়ে গেছিল সুনামির প্রভাবে, এবং সম্পূর্ণ উপকূলবর্তী অঞ্চলে জনজীবন বিধ্বস্ত হয়ে যায় এবং অর্থনীতি সম্পূর্ণরূপে কিন্তু বিপর্যস্ত হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আবার আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ 11-এর ক্লাস নিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে সুনামি এবং তার সঙ্গে সঙ্গে হলো ভূকম্পীয় প্রভাব, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এখান থেকে গুরুত্বপূর্ণ যে অবজেক্টিভ প্রশ্নগুলো আলোচনা হয়, সেগুলো কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন খালি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সুনামি শব্দের অর্থ কি? সু কথার অর্থ হলো বন্দর এবং নামি কথার অর্থ হলো জলোচ্ছ্বাস। মনে রাখবে যে কত সালে ভারতবর্ষে সুনামি আছড়ে পড়েছিল? 2004 সালে, এবং তার জন্য কিন্তু ভারতীয় পাত এবং বার্মা প্লেট কিন্তু অত্যন্ত দায়ী। যেমন জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, তেমন কিন্তু যদি প্রশ্ন আসে যে সুনামি অ্যালার্মিং সেন্টার হিসেবে কোথায় সাধারণত রয়েছে, হনুলুলুতে কিন্তু সুনামি অ্যালার্মিং সেন্টার রয়েছে। প্রশ্ন আসতে পারে যে সুনামি সৃষ্টির জন্য দায়ী কে? অভিসারী পাত হতে পারে, কারণ অভিসারী পাতগুলো কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা লেগে তরঙ্গ তৈরি হতে পারে। একটা অবজেক্টিভ আসে, ওয়েভ অফ ট্রেন্ড কাকে বলা হয়? ওয়েভ অফ ট্রেন্ড বলা হয়ে থাকে সুনামিকে বলা হয়ে থাকে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা পুরো জিনিসটাকে আমরা আলোচনা করলাম যে তোমার হলো ভূমিকম্প এবং সুনামি। অর্থাৎ ভূমিকম্প এবং সুনামি কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোত। অর্থাৎ ভূমিকম্প যেমন শিলামণ্ডলে ভূত্বকীয় পাতের সঞ্চালনের ফলে হচ্ছে, কিন্তু সেই সঞ্চালনের ফলে কিন্তু সমুদ্রের অভ্যন্তরে যে আগ্নেয়গিরি রয়েছে, শিলামণ্ডলের পাতগুলো রয়েছে, তারা কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা পাচ্ছে এবং তার ফলে সমুদ্র পৃষ্ঠের জলরাশি কিন্তু সঞ্চালন হচ্ছে এবং অনেক উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ভূকম্পীয় যে অগ্নুৎপাতগুলো যে রয়েছে, তার ফলে অভ্যন্তরে যে অগ্নুৎপাত, সেই অগ্নুৎপাত থেকে কিন্তু অনবরত ম্যাগমার উদ্গীরণ হচ্ছে, তার ফলে সমুদ্র জলের উষ্ণতার কিন্তু পার্থক্য হচ্ছে। এইভাবে ফলে কিন্তু জলের উষ্ণতা পার্থক্যের ফলে কিন্তু জলরাশির কিন্তু উচ্চতা বেড়ে যায়। এইভাবেই কিন্তু সুনামির জন্ম হয়ে থাকে। তাহলে আজকের ক্লাস এই অবধি তোমাদের জন্য থাকলো। আগামী ক্লাসে কিন্তু আবার তোমাদের সঙ্গে নতুন বিষয়, নতুন জিনিস নিয়ে আমরা কিন্তু নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমরা একদম ঠিকভাবে বাড়িতে থাকবে, কোভিড প্রোটোকল মেনে চলবে এবং পড়াশোনাটা অবশ্যই করবে। এবং সবার কেবল চ্যানেলে যেভাবে ক্লাসগুলো টেলিকাস্ট হচ্ছে তোমরা অবশ্যই লক্ষ্য রাখো, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল পাঠশালা তোমরা দেখতে থাকো। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা আলোচনা শুনতে পাবে এবং আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। আজকে এই অবধি থাকলো। নমস্কার।